আপনারা দেখছেন ডিডি নিউজ আগরতলার বাংলা সংবাদ। শুরুতেই চলে যাচ্ছি আজকের শিরোনামে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন অজাতশত্রু, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জিবি হাসপাতালে চালু করা হবে ভারত মাতা ক্যান্টিন, রক্তদান শিবিরে জানালেন মুখ্যমন্ত্রী। সংবাদ তহবিলের অর্থ ব্যয়ের খতিয়ান তুলে ধরলেন বিপ্লব কুমার দেব। আগামী 2 মাসের মধ্যে নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবে প্রত্যাশা মুখ্যমন্ত্রীর। এবারে বিস্তারিত সংবাদ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে আজ নয়াদিল্লির সদৈব অটলে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পরে প্রয়াত নেতার স্মরণে আয়োজিত প্রার্থনা সভাতেও অংশ নেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর দূরদর্শিতা ও দেশ সেবার কথা স্মরণ করে বলেন, তাঁর সুশাসন ও জনকল্যাণের ভাবনা আগামী প্রজন্মকে পথ দেখাবে। 1996, 1998 থেকে 99 এবং 1999 থেকে 2004 এই 3 দফায় দেশের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। 2018 সালের 16 আগস্ট নয়াদিল্লির এইমসে মৃত্যু হয় তাঁর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন অজাতশত্রু, যিনি নিজের নীতির সঙ্গে কোনো আপোষ করেননি। বিরোধী দলে এবং ক্ষমতা থাকাকালীন সময়েও তিনি তাঁর আদর্শের প্রতি অবিচল ছিলেন, বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাজস্থানের চিত্তরগড়ে নিমবাহেরায় বাজপেয়ীর মূর্তির উন্মোচন অনুষ্ঠানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। অমিত শাহ বলেন, অটল বিহারী বাজপেয়ী 40 বছর বিরোধী দলে ছিলেন, কিন্তু তার আদর্শ ছিল সবার আগে। নিজের নীতি অনুসারে জীবনযাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক চাপ সত্ত্বেও প্রয়াত প্রধানমন্ত্রী প্রখ্যান পরীক্ষার মাধ্যমে ভারতকে একটি পারমাণবিক শক্তিতে পরিণত করেছিলেন। তিনি প্রতিটি গ্রামকে সড়কপথের সঙ্গে সংযুক্ত করার কাজও করেছিলেন। অমিত শাহ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর কার্যকালে স্বর্ণ চতুর্ভুজ প্রকল্প চালু করেছিলেন। জাতীয় মহাসড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ ছাড়াও আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। हर घर जल एक योजना चालू की। राजस्थान के सिर्फ 11 लाख घरों में पानी पहुंचा था। कई दृश्य हमने देखे थे। माताएं बहनें सर पर 3-3 मटकियां लेकर अपने जीवन चलाने के लिए पानी को लेकर कोसों दूर से आती थी। नरेंद्र मोदी जी ने एक निर्णय किया कि अब कोई मां बहन को एक कष्ट सहन नहीं करना पड़ेगा। मुझे याद आज आनंद है, कांग्रेस ने 70 साल में 11 लाख घरों तक पानी पहुंचाया था। मोदी जी ने इस सिर्फ 8 साल में 64 लाख घरों तक पानी पहुंचाने का काम किया। ক্লাব হচ্ছে এলাকার ছোট্ট পরিসরের সরকার। এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ক্লাব কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ক্লাবগুলোকে আরো সক্রিয় হতে হবে এবং নতুন প্রজন্মকে ক্লাবের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিতে হবে। নব ঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন ও নবনির্মিত পাকা ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আহ্বান জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ নব ঐক্য ক্লাবের উদ্যোগে রক্তদান ও মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 30 জন রক্তদান করেন। পাশাপাশি স্বাস্থ্য শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় কোনো কনফিডেন্স নেই যে ক্লাবের মধ্যে যে যাব গিয়ে তো লাভ হবে না, কারণ যার বিরুদ্ধে আপনার যে অভিযোগ সেই ক্লাবের তার ফ্যামিলির কেউ না কেউ ক্লাবের সাথে যুক্ত, এর জন্য এখানে গিয়ে বিচার পাবো না। এই যে অবস্থাটা সেইখান থেকে কিন্তু আপনাদের
এখন আমি জানি অনেকটা সরে এসছেন, কিন্তু সেই কনফিডেন্স এবং ইম্পার্শিয়ালিটি সেটা আসতে হবে। বয়স্ক যারা আছে ওরাই ক্লাব চালাচ্ছে, আগামী দিন নেক্সট ক্লাবগুলো থাকবে কিনা আমার ডাউট হয়ে গেছে। কাজে এই ইয়াং জেনারেশনকে পাওয়াই যায় না। এটাও একটা চিন্তার বিষয় যে কিভাবে যারা, ঠিক আছে বাইরে যারা গেছে গেছে, কিন্তু যারা এখনো তাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকে, যারা জেনজি, এখন জেনজি বলছে না, ইউথ যারা আছে তাদেরকে যত বেশি ক্লাবের সাথে যুক্ত করবেন তত বেশি এই সমাজের উন্নয়ন হবে। জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগীদের পরিবার ও পরিজনদের সুলভ মূল্যে আহারের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এজন্য খুব শীঘ্রই হাসপাতালে চালু করা হবে ভারত মাতা ক্যান্টিন। রাজধানীর মুক্তি সংঘে আজ এক রক্তদান শিবিরে উদ্বোধন করে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি জানান, এই ক্যান্টিন চালু হলে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অসহায় পরিবার পরিজনরা স্বল্প মূল্যে আহারের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এর ফলে বর্তমানে বহির্রাজ্যে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০% কমেছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ক্লাব কর্তৃপক্ষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চিরকৃতজ্ঞ এবং অভিভাবকরা আছেন বা সদস্যরা আছেন। আমাদের এখানে আজকে যারা পেশেন্টরা যায় জিবি হাসপাতালে, তাদের যারা পেশেন্টের পার্টি থাকে, তাদের কত সমস্যা হয়, তো তাদের জন্য আমরা 10 টাকার বিনিময়ে আমরা সেখানে খাবারের ব্যবস্থা করি। এখানে ভারত মাতা ক্যান্টিন, সেটা আমি ইনগুরেট করবো, এর মধ্যে কম পয়সায় যাতে থাকতে পারে এবং খেতে পারে তার ব্যবস্থা আমরা করি। এখানে আমরা চাই যে মানুষ এখানে যারা ইউথ জেনারেশন আছে আমাদের তারা ফিট থাকে, কারণ যদি ফিট থাকে, খেলাধুলায় যদি যুক্ত থাকে, তাহলে এই যে নেশার বিরুদ্ধে আমরা যে এখন যুদ্ধ ঘোষণা করেছি, জিরো টলারেন্স, সেই জায়গায় একমাত্র খেলাধুলা সবকিছু থাকতে হবে, অলরাউন্ডার হতে হবে। পরবর্তী সময় কে কোনটাতে আগামী দিনে সামনে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ আসবে জীবনে, সবসময় চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জকে অতিক্রম করার যে মানসিকতা চাণক্যজি বলেছেন, যে এখন চ্যালেঞ্জ এসছে, ঘরে বসে খালি এই কারণে আমার সমস্যা হচ্ছে, এই বসে থাকলে হবে না, সামনের দিকে এগোতে হবে না। তো এই মানসিকতা নিয়ে আমাদের সরকার চলছে। সাংসদ হিসেবে নিজের এলাকার উন্নয়নে কতটা অর্থ ব্যয় করা হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলার ধলেশ্বরে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যসভার সাংসদ থাকাকালীন তিনি সাংসদ তহবিলের 4,43,29,552 টাকা অর্থাৎ বরাদ্দের 100% অর্থই ব্যয় করেছিলেন। বর্তমানে লোকসভার সাংসদ হিসেবে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এখনো পর্যন্ত 11,63,63,234 টাকা ব্যয় করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় 77%। বিপ্লব কুমার দেব জানান, সদ্য সমাপ্ত লোকসভায় তিনি 57টি প্রশ্ন জমা দিয়েছিলেন, এর মধ্যে 15টি প্রশ্ন অনুমোদিত হয়েছে। পাশাপাশি নতুন করে 90,06,875 টাকার একটি প্রকল্প মঞ্জুর হয়েছে বলে জানান তিনি। এছাড়াও পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ত্রিপুরার 24 জন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য 56,90,249 টাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রীদেব। রাজ্যের জাতীয় সড়ক নিয়েও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সাংসদ। আমি রাজ্যসভা এমপি থাকাকালীন, কম সময় ছিল আমার কাছে, 4,43,29,552 টাকা রাজ্যসভার এমপিলেটতে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে 11,33,63,234, কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটার যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভার তো আমার 100% ছিল। ত্রিপুরার ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ও নীতিন গাডকারি যে কনসার্ন মিনিস্টার রয়েছেন ওনার সঙ্গে পুরো টিম নিয়ে দেখা করেছিলেন এবং পরবর্তী সময়ে আমি কন্টিনিউয়াস
মন্ত্রীর সঙ্গে এবং অফিসারদের সঙ্গে বসে তা ফলো আপ করেছি। তার মধ্যে কিছু অ্যাকশন হয়েছে, কিছু রাস্তা যেই কন্ট্রাক্টর পেয়েছে তাকে দিয়ে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 3-4টা প্যাচ রয়েছে, যেটা খোয়াই কৈলাস শহর হয়ে যেটা কমলপুর হয়ে যায় সেই রুটটা, সেটা নতুন কন্ট্রাক্টরকেই দেওয়া হয়েছে। কিছু টেন্ডার হয়ে গেছে। ইমার্জেন্সি হিসাবে কাজগুলিকে NHIDCL রাইটস কে, যেটা রেলওয়ের একটা সংস্থা আছে, তাকে দিয়ে করার ব্যবস্থা করিয়েছেন। আমি স্বচ্ছ পরিচ্ছন্ন নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, এর বাইরে অন্য কোনোভাবে নিয়োগের সুযোগ নেই বলেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি অভিযোগ করেন, আগে সরকারের সময় বহু যোগ্য প্রার্থী সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। 2018 সালে রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই স্বচ্ছ নিয়োগ নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ উদয়পুরে জনতার দরবারে কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। নিজ বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনতে নিয়মিত জনতার দরবারে কর্মসূচিতে অংশ নেন অর্থমন্ত্রী। এদিন তিনি ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার মুক্তরাম পাড়ার বাসিন্দা খগেশ্বর ত্রিপুরার স্ত্রীর উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপের নির্দেশ দেন। অর্থমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হল মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা উন্নয়নের সুফল এই পৌঁছে সমস্ত দেওয়া। মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি, ওনারা যখন আমাকে এখানে নির্বাচিত করেছেন, তো সেখানে অবশ্যই আমার দায়িত্ব পড়ে যে তাদের সুখ দুঃখের সঙ্গে আমাকে যুক্ত থাকা। তো আমি আমার সাধ্য মোতাবেক এবং সরকারি নিয়ম মোতাবেক যে জিনিসগুলো সরকার বিভিন্ন রকম সুযোগ দিয়ে রেখেছে, বিভিন্ন রকম বেনিফিশিয়ারি সুযোগ দিয়েছে, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, কর্মসংস্থান বলতে একটা রোজগারের পথ দেখানো, এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা যে প্রত্যেকটা মানুষ যারা চাইছে টোটাল এটা রোজগারের সঙ্গে যুক্ত থাকবে, কি মহিলা কি পুরুষ, এবং সেখানে আমরা তা কাজ করতে চলেছি। সুতরাং আমি সেই রাস্তাগুলো দেখানো, যদি কোথাও সে কাজ করতে গিয়ে কোথাও বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেটাকে সুরাহা করে দেওয়া। নিজ বিধানসভা এলাকার সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ খবর নিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজ বাগনা কমিউনিটি হলে আয়োজিত মতবিনিময় সভায় বিধানসভা এলাকার 10টি বুথের কার্যকর্তা ও স্থানীয় জনগণ সামিল ছিলেন। অধ্যক্ষ এলাকার বিভিন্ন সমস্যা, মানুষের প্রয়োজন এবং সার্বিক উন্নয়নের বিষয়ে অবগত হন। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বাগমা বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন অধ্যক্ষ। স্থানীয় মানুষের সমস্যা চিহ্নিত করে সেগুলির দ্রুত সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় অন্যদের মধ্যে ছিলেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, বিজেপি মণ্ডল সভাপতি অমর জমাতিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। নিয়ে এসে এটা আলোচনা সভা, এটার মূল বিষয়বস্তু হচ্ছে এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, জল, এলাই মেশিন টেশিন ঠিক আছে কিনা, কৃষিকাজ ঠিক মতো হচ্ছে কিনা, এবং আগামী কিছুদিনের মধ্যে রেল লাইনটা এখানে উদ্বোধন হবে, ওইসব বিষয় নিয়ে আলোচনা সভা। নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আজ আগামী 2 মাসের মধ্যে শেষ হবে। 22,000 দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামের আগামী বছর ভালো ক্রিকেট খেলা দেখতে পাবেন রাজ্যবাসী। আজ নরসিংগড়ে সবুজ গালিচা পাতা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে সহ অন্য কর্মকর্তাদের নিয়ে স্টেডিয়ামটি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। কথা বলেন স্টেডিয়াম নির্মাণের সঙ্গে যুক্ত ঠিকাদারদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী জানান, এই স্টেডিয়ামে ভালো খেলা উপহার দেওয়ার জন্য বিসিসিআই সঙ্গে তিনি আবারও কথা বলবেন। এই স্টেডিয়ামের সঙ্গে যুক্ত রয়েছে ক্রিকেট প্রেমী দর্শক সহ রাজ্যবাসীর আবেগ ও উচ্ছ্বাস। आज त्रिपुरा क्रिकेट एसोसिएशन का ये इंटरनेशनल स्टेडियम है, वो अभी कंप्लीट होने जा रहा है। तो अभी हम बात किए हैं जिनके पास ये काम दिया हुआ है, ये लोग बता रहे हैं कि पहले तो हमने कहा था 1.5 महीने में कंप्लीट होगा, लेकिन और बता रहे हैं 2 महीना होने से हो जाएगा। तो मैंने कहा जल्दी जल्दी कराइए, क्योंकि यहाँ पर इंटरनेशनल स्टेडियम जब नाम दिए हैं, ऑलरेडी इंटरनेशनल खेल यहाँ पर होना चाहिए। त्रिपुरा के लोगों के लिए खास करके जो खेल के साथ जिसका दिल लगा हुआ है, क्रिकेट के साथ जिनका दिल लगा हुआ है, और खास करके क्रिकेट प्लेयर्स,
और कोच और जो भी इनका साथ रहते हैं, और ये लोग भी चाहते हैं जल्दी जल्दी ये हो और अच्छा अच्छा गेम देखे, खुद भी खेले। और मैं समझता हूँ ये अभी त्रिपुरा के लिए एक बहुत बड़ा बात है ये, और ये कंप्लीट होगा। और अच्छी तरह से एक गेम हम लोग बात करेंगे। बीसीसीआई से ऑलरेडी मेरा बात हुआ है, और एक बार फिर से और बात करेंगे। यहाँ पर अच्छा एक गेम यहाँ पर हो क्रिकेट का। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি, পাশাপাশি বনরক্ষা ও গাছ বাঁচানোর জন্যও সংকল্প নিতে হবে বলেছেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। আজ কৈলাসহরের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে বন দপ্তর আয়োজিত মহকুমা ভিত্তিক বন মহোৎসবে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনে এক পেড় মা কে নাম এই মানসিকতায় বৃক্ষরোপণে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন উরুকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, মহকুমা বন আধিকারিক শুভম দাস প্রমুখ। অনুষ্ঠানে বন দপ্তর আয়োজিত বসে আঁকো, স্থির চিত্র ধারণ ইত্যাদি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। শ্রমমন্ত্রী একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করে উৎসবের সূচনা করেন। আমরা পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? আমরা মাকে বেশি ভালোবাসি। এই মায়ের নামে যদি গাছটা লাগাই, আমরা মায়ের নামে যদি আমরা শপথ নিয়ে গাছটা লাগাই, তাহলে এই গাছটা বাঁচানোর জন্য আমাদের আগ্রহ থাকবে, আমরা গাছ বাঁচাবো। এর জন্য বলেছেন মাকে নামে এক পেড়। এই নতুন প্রজন্মের শপথ নিতে হবে যে আমরা বৃক্ষ লাগাবো, বৃক্ষ বাঁচাবো। আপনারা শপথ নেব যে আমরা নেশা করবো না, আমার পরিবার নেশা করবে না, আমার আশপাশ নেশা করবে না। আমাদের তাদের শপথ নিতে হবে যে আমি আমার এলাকায়, আমার আত্মীয় স্বজন পরিবারে কারো বাড়িতে বালিকা বিবাহ হবে না, আমরা বালিকা বিবাহ হতে দেবো না। আমি নেশা করবো না যখন কথাটা বলি না, তখন দেখবেন এই হলটা সম্পূর্ণ মানুষের নেশা মুক্তর কথা আছে। কিন্তু আমি বললাম যে নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে চাই, আর আমি নেশা করলাম, তাহলে নেশা মুক্ত সমাজ কি করে হবে? আমাকে শপথ নিতে হবে যে আমি নেশা করবো না, তাহলেই দেখবেন গোটা সমাজ নেশা মুক্ত হবে। উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আজ 93 জন দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ডক্টর বুধরায় দেববর্মা সহ বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং গৌতম রায় বর্মনের বাবা মা উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মনের নামে এই ট্রাস্ট গঠিত হয়। তাদের স্মৃতিতে প্রতি বছরের মতো এই বছরও ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমার তো দৃঢ় বিশ্বাস, চাইলে আমাদের ছেলেরা মেয়েরা তারা পারে না, কে বলেছে? অসম্ভবকে সম্ভব। এই বয়সে যদি দৃঢ়তা বলিষ্ঠতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে অসম্ভবকে সম্ভব, তাদের পক্ষেই করা এটা সম্ভব। এই ভাবনা নিয়ে, চিন্তা নিয়ে, চেতনা নিয়ে আমাদের নবীন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যাবে। আজ পাবিয়াছড়া বিধানসভার মাছমারা কৃষ্ণটিলা এলাকায় 2,30 লক্ষ টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস। এই আধুনিক বাজার শেড নির্মাণ হলে এলাকার ব্যবসায়ীরা আরও উন্নত, নিরাপদ ও সুপরিকল্পিত পরিবেশে ব্যবসা করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। যে আজকে যদি আমরা এই গ্রামীণ এলাকাকে যদি উন্নত করতে পারি আর গ্রামকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আমাদের সব থেকে বড় উন্নয়ন হবে এবং বড় সফলতা হবে। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে দপ্তরের সঙ্গে কথা বলে এই কৃষ্ণটিলা বাজারে একটা উন্নত মানের আধুনিক শেড নির্মাণ, আজকে তার ভূমি পূজন এবং শিলান্যাস আমরা এই মঙ্গল অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা করলাম।
শারীরিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সামাজিক সম্পৃক্ততার বার্তা নিয়ে আজ সানডে অন সাইকেলস কর্মসূচির আয়োজন করে আসাম রাইফেলস বাহিনীর রাধানগর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালিতে আসাম রাইফেলসের জওয়ানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। এর মাধ্যমে সৌহার্দ্য, ঐক্য এবং বাহিনী ও স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পারিবারিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে বলে আসাম রাইফেলসের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রাক্তন সৈনিক ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগরতলা রেলবার টেক্কা পার্কের শহীদ স্মৃতি সৌধে অনুষ্ঠিত হয় প্রাক্তন সৈনিক সংযোগ কর্মসূচি। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাহিনীর ব্যান্ডের সঙ্গে স্থানীয় শিল্পীদের যৌথ সঙ্গীত পরিবেশনা। দেশাত্মবোধক এই পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি প্রাক্তন সৈনিক ও স্থানীয় জনগণের সঙ্গে আসাম রাইফেলসের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকা জেলায় আকস্মিক বন্যায় ৫ম গ্রেনেডিয়ার্স রেজিমেন্টের ৫ জন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পশু এলাকায় আকস্মিক বন্যার জেরে সেনাবাহিনীর ২টি ক্যাম্পের আশ্রয় কেন্দ্র ভেসে গেল এই ঘটনা ঘটে। ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। ইতিমধ্যেই নিখোঁজ ৫ সেনার মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে, একজন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিখোঁজ জওয়ানের সন্ধানে সেনাবাহিনীর তল্লাশি অভিযান জারি রয়েছে। ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ ধর্মনগর আরক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। পিএমশ্রী ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার অবিনাশ রায়। ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, চিলার সভানেত্রী অপর্ণা নাথ, সহকারী পুলিশ সুপার আশিস কুমার ঠাকুর প্রমুখ। প্রতিযোগিতায় প্রায় ১৫০০ শিল্পী অংশ নেন। পুলিশ সুপার বলেন, অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের বিকাশ এবং দেশাত্মবোধের ভাবনা তৈরি করা। বিধায়ক জহর চক্রবর্তী আরক্ষা দপ্তরের এই উদ্যোগে প্রশংসা করে বলেন, অঙ্কন শিল্প নতুন প্রজন্মে শিশুদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগিয়ে তোলার একটি অন্যতম মাধ্যম। দিনের ভবিষ্যৎ কাজে স্বাধীনতা দিবস সম্পর্কে তাদের মনে সাড়া জাগানো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করার মন্ত্রিতাকে দীক্ষিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লক্ষ্যে ত্রিপুরাকে কাজ করে যাচ্ছেন, উন্নয়নে ডেভেলপমেন্ট দিকে কাজ করে যাচ্ছেন, ত্রিপুরাকে কিভাবে উন্নত করা যায়। 80th इंडिपेंडेंस डे सेलिब्रेशन वीक चल रहा है, उसमें धर्मनगर पुलिस ने आज ये सिट एंड ड्रॉ कंपटीशन ऑर्गेनाइज किया है। इसमें आप देख रहे हैं 1500 बच्चे ने भाग लिया है। ये आज नेशनलिस्टिक थीम और देशभक्ति के थीम पे सिट एंड ड्रॉ कंपटीशन कर रहे हैं। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত নীলজ্যোতি রাখাল স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের আজ সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে এগিয়ে চলো সংঘ ও বীরেন্দ্র ক্লাব। এই ম্যাচে বিজয়ী দল সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সহ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে 8টি দল অংশ নিচ্ছে। আগামীকাল ফরওয়ার্ড ক্লাব খেলবে লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে। এই প্রতিযোগিতা চলবে আগামী 25শে আগস্ট পর্যন্ত। আমাদের সরকার আসার পর থেকেই এই টুর্নামেন্ট আরো জনপ্রিয়তা অর্জন করেছে এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আমরা ফুটবলকে ত্রিপুরা রাজ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন প্রয়াস গ্রহণ করেছি সরকারের তরফ থেকে এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মিলিত প্রয়াসে। তো আমরা সরকারের তরফ থেকে খেলাকে
এটা ফুটবল বলুন, অ্যাথলেটিক্স বলুন, ক্রিকেট বলুন, বিভিন্ন সময় খেলাধুলার মানকে আরো ঊর্ধ্বে তোলার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকার আমরা বদ্ধপরিকর এবং যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়ে বিগত দিনে সরকার গঠনের পর থেকে যে প্রয়াস আমরা গ্রহণ করেছি, আগামী দিনেও সেই প্রয়াস আমরা জারি রাখবো। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টা আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং দক্ষিণ জেলার 2-1টি স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 47%। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন একজন অজাতশত্রু, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জিবি হাসপাতালে চালু করা হবে ভারত মাতা ক্যান্টিন, রক্তদান শিবিরে জানালেন মুখ্যমন্ত্রী। সংবাদ তহবিলের অর্থ ব্যয়ের খতিয়ান তুলে ধরলেন বিপ্লব কুমার দেব। আগামী 2 মাসের মধ্যে নরসিংগড়ে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ হবে প্রত্যাশা মুখ্যমন্ত্রী। খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।